সোহেল চৌধুরীর আলোচিত এই হত্যা মামলার রায় নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। 25 বছর পর বৃহস্পতিবার চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় হলো, কেন এত বছর লাগলো এবং এর দায় কার? দেখুন, আজকে যে রায়টা হলো সে রায়ের পেছনে অনেকগুলো কারণ আমরা এখানে মিডিয়াতে যেভাবে এসছে দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে অভিযোগ গঠনের পরে 2001-এ 30/11/2001 আসলে তার বিরুদ্ধে অভিযোগ, এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যার বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে একটি দরখাস্ত দায়ের করে। তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় মামলার কার্যক্রম বন্ধ ছিল এবং 2015 সনে সেটি রুল ডিসচার্জ করে মামলার চলতে বাধা নেই বলে উচ্চ আদালত সিদ্ধান্ত দেন। তার পরবর্তীতে সেটাও হয়েছে কিন্তু 5/8/2015-তে। কিন্তু তারপর থেকে আসলে মাঝখানে এত বছর কেন লাগলো সেটা একটা মিস্ট্রি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2023-এর ফেব্রুয়ারিতে একজন আসামির জামিন বিষয়ক শুনানি করতে গিয়ে উচ্চ আদালত 6 মাসের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে বলেছিলেন, তাও সেটি গত বছরের ফেব্রুয়ারিতে। 6 বছরও না হওয়াতে উচ্চ আদালত বিচারক মহোদয়ের কাছ থেকে একটি প্রতিবেদন চেয়ে পাঠান, ব্যাখ্যা চেয়ে পাঠান যে কেন তিনি আসলে 6 মাসের মধ্যে শেষ করতে পারলেন না। সেখানে তিনি বেশ কিছু কারণ তুলে ধরেছেন, যেটি পিপিও বলছিলেন যে দুজন ম্যাজিস্ট্রেট যারা 164 দ্বারা জবানবন্দি রেকর্ড করেছেন তারা আসেননি, অধিকাংশ পুলিশ কর্মকর্তা হয় অবসরে গেছেন নতুবা মারা গেছেন, সাক্ষীদেরকে হাজির করতে পারছিলেন না, এই বিষয়টি সেই প্রতিবেদনের জায়গাতে যেটি মাননীয় বিচারক মহোদয় আপিল বিভাগকে যেটি অবহিত করেছিলেন সেটি হচ্ছে, উনি বলছেন যে 29 জন সাক্ষী, তার মধ্যে পুলিশ সাক্ষী 6 জন, ম্যাজিস্ট্রেট 2 জন, ডাক্তার সাক্ষী 1 জন, তাদের মধ্যে 27 সাক্ষীর উপর প্রসেস জারি সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়, যার মধ্যে কেউ কেউ মারা গেছেন, 5 জন মারা গেছেন ওই বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই। এর মধ্যে অনেক সাক্ষীদের প্রসেস পাওয়া যায়নি। ওনারা, ওই বিচারক মহোদয় আসলে পুলিশের উপরে দায়টি চাপাতে চেয়েছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এটা শুধুমাত্র পুলিশের উপরে দায় চাপানোর বিষয় না, প্রসেস ফেরত আসা না আসার বিষয় না। এখানে আসলে রাষ্ট্রপক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? বিচার তো, ফৌজদারি মামলার বিচার তো করে রাষ্ট্র, আদালত তো হচ্ছে আসলে রেকর্ডিং অফিসার হিসেবে পুরো প্রসেসটাকে শুধু ফলো করেন। এখানে প্রসিকিউশনের দায়টাকে আমার মনে হয় যে আড়াল করার চেষ্টা করা হয়েছে, তাদের রেসপন্সিবিলিটিটাকে এখানে অ্যাসার্টেন করা উচিত ছিল। নিঃসন্দেহে, এবং দীর্ঘ সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। রাষ্ট্রপক্ষ তো এর দায় এড়াতে পারে না। না, সেটাই আমি বলছি যে ফৌজদারি মামলার বিচার করার দায়টাই হচ্ছে রাষ্ট্রের, ফলে রাষ্ট্রের এই এই যে বিলম্ব, এই বিলম্বের দায় তো আসলে তারা কোনোভাবে এড়াতে পারবে না। আর একটা জিনিস বিষয় দেখবেন যে বিচারক মহোদয় বলেছেন যে সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছে। এখন আপনি এরকম একজন শীর্ষ সন্ত্রাসী, যদিও এখনকার সময়ের না, আমি সেই সময়ের যে তালিকা করা হতো সেই সময় তো আসলে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ছিলেন। এখন আপনার উইটনেস প্রোটেকশনের জন্য আপনার কোন রকমের আইনি ব্যবস্থা আমাদের এখনো হলো না। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে ঘরে ঢুকে হত্যা করার মতো ঘটনাও কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু তারপরেও এই আওয়াজগুলো আমরা দীর্ঘ সময় ধরে তুলছি যে উইটনেস প্রোটেকশনের জন্য আলাদা করে আইনি ব্যবস্থা থাকা উচিত। উইটনেস প্রোটেকশন না থাকলে কে যাবে আদালতে? নিঃসন্দেহে, এবং একই সাথে বিচার এত দীর্ঘ সময় লাগলে ন্যায় বিচারও তো বাধাগ্রস্ত হয়। এই কারণে বিচার প্রার্থীরাও তো অনেক সময় নিরুৎসাহিত হতে পারে। নিরুৎসাহিত হচ্ছেন, প্লাস এই উইটনেস প্রোটেকশনের যে কথাটা বললাম সেটা যদি না থাকে, সাক্ষ্য দিতে গিয়ে ন্যায় বিচার প্রক্রিয়ায় সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে গিয়ে যদি নিজের জীবনটাই দিতে হয়, তাহলে কে আসলে এই সাহসটা করবে? সবকিছু মিলিয়ে যদি এতটাই দিলে হয় তাহলে আসলে জাস্টিসটাও এক ধরনের ডিনাইড হয়। এটা এক ধরনের একটা ল্যাটিন ম্যাক্সিম কিন্তু আমরা আছে, একটা প্রবাদ আছেই যে ডিলে ডিফিটস, এই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ ডিলে করাটা আসলে ডিনাই করারই সমান। এই মর্মে একটা কিন্তু আমাদের আইনি প্রবাদও কিন্তু প্রচলিত আছে। জি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।